শেষ চৈত্রের ঘ্রাণ, লেখিকা নূরজাহান আক্তার আলো, পর্ব সংখ্যা ১৫। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে কেবল শাওয়ার নিয়ে খেতে বসেছে শুদ্ধ। একটু পরে আবার বের হবে, তাই একেবারে রেডি হয়ে নেমেছে। ড্রয়িং রুমে কেউ নেই। কেউকে না দেখে একা একা খাবার খেতে এসেছে সে। সিতারা এসে তাকে খাবার বেড়ে দিলেন। শুদ্ধ সাথে এখন বাড়ির কেউই ঠিকঠাক মতো কথা বলে না, এক টেবিলে খেতেও বসে না। বারণ করার সত্ত্বেও সে রাজনীতি বেছে নিয়েছে, নির্বাচনে মেয়র হয়েছে। মেয়র খারাপ না, তবে রাজনীতি খারাপ। বরাবরই এ বাড়ির পূর্বপুরুষেরা রাজনীতি এড়িয়ে গেছেন। একমাত্র শায়ন অবাধ্য হয়ে এ পথে পা বাড়িয়েছিল। এজন্য সারাফত চৌধুরী শায়নের সাথেও সহজ হতে পারেননি। বারবার বুঝিয়েছেন এসব ছাড়তে। যখন শায়নের কথা শুনল না, তখন সম্পর্কটাই শিথিল হয়ে এসেছিল। আর শুদ্ধ বরাবরই মা-বাবার আদর্শ সন্তান। নিজের চেষ্টায় সায়েন্টিস্ট হিসেবে নামকরণ করেছে সে। হ্যাঁ, এ পথে শত্রুও শেষ নেই, তবুও রাজনীতির চেয়েও শতগুণ ভালো। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিল মেয়র পদে নির্বাচনে দাঁড়াবে। সবাই দ্বিমত করলেও তাকে দমানো গেল না, বরং এসবের পেছনে উঠে পড়ে লাগলো সে। এরপর মনোনয়নপত্র পেল, নির্বাচনের সময় ঘনিয়ে এলো, পুরোদমে প্রচার চলল। তার প্রতীক ছিল বকুল ফুল। এরপর সবাইকে অবাক করে দিয়ে জয়ী হয়ে বাড়ি ফিরল। তার শখের পেশা ছেড়ে দিন দিন পাক্কা মেয়রের দায়িত্ব পালন করতে লাগলো সে। এত কিছুর মধ্যে আমূল্য পরিবর্তন এলো চৌধুরী নিবাসে। এ পরিবর্তনের সুখ হারিয়ে গেল, আনন্দ ফুরিয়ে গেল, স্তব্ধ হয়ে গেল চৌধুরী নিবাস। এখন আর আগের মতো ড্রয়িং রুমে খুনসুটি আড্ডা মেতে ওঠে না কেউ। আট ভাই বোনদের মাঝে খাবার নিয়ে কাড়াকাড়ি হয় না। কেউ কারো খাবার কেড়েও খায় না। খাবে কিভাবে? সে চঞ্চল প্রাণগুলো তো আর নেই। সিতারা ছেলেকে খাবার বেড়ে দিয়ে লেবু কাটতে এসেছে। এই সময় সায়ন হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। হাঁক ছেড়ে শুদ্ধকে ডাকলো। এরপর এমনভাবে ডাকছে যেন মনে হচ্ছে গলার রগ ছিঁড়ে যাবে। ডাইনিংয়ে বসা শুদ্ধ ভাইয়ের ডাকে সাড়া দিতে সায়ন গিয়ে পাঞ্জাবির কলার চেপে ধরে ঘুষি বসিয়ে দিল শুদ্ধের নাক বরাবর। মারতে মারতে গালি দিতে থাকলো একের পর এক। চিৎকার করে সীতারাম দৌড়ে আসলেন। শাওনের এরূপ দেখে সে হতভম্বের ন্যায় তাকিয়ে রইল। বাক্যহারা তিনি। এটা কে? সায়ন নয়। কিন্তু সায়নের মুখের ভাষা তো জঘন্য হবে কেন? আর শুদ্ধকে মারছে কেন? চৌধুরীর সন্তানরা যে যত বড় অন্যায় করুক, তারা ভাই বোনদের কখনোই এভাবে মারামারি করে না। তবে আজ কি হলো? সায়ন এমনিতেই শুদ্ধকে কতটা ভালোবাসে সেটা কেউ না জানলেও উনি জানেন। কোনো ছেলের স্বভাবে কেমন সেটা উনার নখদর্পণে। আজকের এই ঘটনা চৌধুরী বাড়ির প্রথম বিধায় বিধ্বস্ত বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছেন তিনি। ওদেরকে থামানোর পাজোড়া যেন নিজেই চলছে না, কণ্ঠস্বরটাও যেন হারিয়ে ফেলেছে। তখন শুধু সায়নের হাতটা ধরে অগ্নিশে তাকিয়ে আছে। ভাই বলে পাল্টা আঘাত না করে শক্ত করে চেপে ধরেছে সায়নের হাত। মাকে রান্নাঘরের সামনে দেখে শুধু সায়নকে সাবধানী গলায় বলল, বস্তিপানা বাইরে গিয়ে দেখাও। আর একবার যদি গালি দিয়েছো, আমি ভুলে যাব তুমি আমার ভাই। কুত্তার বাচ্চা, কি করবি তুই? বল কি করবি? তোর হুমকিতে ভয় পাই আমি? তাদের চিৎকার শুনে ছুটে এসেছে সারাফাত, সিরাত আর রুগ্নবেশের সিমিত। এতদিন যেসব ঝড় চৌধুরী নিবাসের উপর দিয়ে গেছে, সেসব সামলে কোনো মতে বেঁচে আছে ওনারা। কিন্তু আজ এই দৃশ্য সারাফাত চৌধুরীকে যেন ভেঙে চুরে খান খান করে দিল। উনি শুদ্ধকে হাজারবার বারণ করেছিলেন রাজনীতিতে না জড়াতে। এতে সবার আগে ভাই বোনের সম্পর্কই নষ্ট হবে। কিন্তু ছেলেটা শোনেনি, আগুন নিয়ে খেলতে নেমেছে। বর্তমানে সে আগুনে পুড়েছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। তখন সে চিৎকার করে বলল, শীতল কোথায়? শুদ্ধ নিরুত্তর। আচমকা শীতলের কথা ওঠায় যেন আটকে উঠলেন সকলে। কারণ ১৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার শখের গায়ে হলুদ সন্ধ্যা থেকে শীতল নিখোঁজ। একা আইসক্রিম কিনতে গিয়ে আর ফিরে আসেনি। পরনে ছিল শুধুর দেওয়া হলুদ শাড়ি। এরপর কোনোভাবে সন্ধান মেলেনি। শুধু তাই না, শীতলের নিখোঁজের ৩ দিন পর আচমকা স্বর্ণও নিখোঁজ। পরপর ২ মেয়েকে হারিয়ে শিবিনের নাজেহাল অবস্থা। কোনো মতে শ্বাস নিয়ে বেঁচে আছে যেন। তার বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই রূপে গুণে অনন্যা চৌধুরীর গিন্নি তিনি। এই ৫ মাসে বয়সে যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে তার। শীতলের কথা ওঠায় সবাই শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল সায়নের দিকে। শুধু কথা বলছে না দেখে সায়ন নিজের হাত সরিয়ে শুদ্ধকে বুকে ধাক্কা দিয়ে বলে, বাস্টার, জিজ্ঞাসা করছি না, বল শীতল কোথায়? জানি না। মাথা গরম করাস না শুদ্ধ, নয়তো আজকে আমার হাতেই খুন হবি তুই। এ কথা শুনে শুদ্ধ একটা শব্দ উচ্চারণ করল না। সায়ন রাগ সামলাতে না পেরে একটা ঘুষি বসিয়ে দিল।
তা দেখে সীতারা সিরাত হামো করে কাঁদতে কাঁদতে সায়নকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সায়ন যেন আজকে হিংস্র সিংহ। হঠাৎ তাদের সবাইকে অবাক করে দিয়ে সিমির শুদ্ধের পা ধরে হামা করে কেঁদে উঠল। শুদ্ধ সরতে গেলে উনি শক্ত করে পা চেপে ধরে বসে রাখলো। বাপ, ও বাপ, আমাকে বল আমার মেয়েটা কোথায়? তোর পায়ে পড়ি বাপ, দয়া করে বল না আমার কলিজার টুকরোগুলো কোথায়? কেমন আছে ওরা? হ্যাঁ, বেঁচে আছে তো? বল না বেঁচে আছে। সিমিতের কাছে শুদ্ধ নিজেও হাঁটু করে মেঝেতে বসে পড়ল। পা থেকে সিমিনের হাত সরিয়ে সে হাতে চুমু খেয়ে তার হাতেই নিজের কপাল ঠেকালো। বাড়ির সকলে তখন অজরে কাঁদছে। সিমিন পাগলের মতো আবার বলতে লাগলো, বল আপা, একবার বল বেঁচে আছে ওরা? শুধু মাথা তুলে লাল বর্ণ চোখে সিমিনের মুখের দিকে তাকিয়ে চট করে উঠে দাঁড়ালো। যার জন্য দুপা বাড়াতেই সায়ন নিজের দিকে ঘুরিয়ে পিস্তল বের করে শুদ্ধের কপালে ঠেকালো। শুদ্ধ যেন নিজেকে সামলাতে পারল না। রাগের চূড়ায় পৌঁছে সে গর্জে রাখা নিজের কোমরে থেকে পিস্তলটা বের করে সেও পিস্তলের নল ঠেকালো সায়নের বুক বরাবর। দু ভাইয়ের কাণ্ডে দণ্ডায়মান শারাফাত চৌধুরী 2 পা পিছিয়ে গেল। এই দিনও দেখতে হলো। তখন শুদ্ধ বলল, তোমার একটা বুলেট আমার কপালে চিরে বেরিয়ে গেলে আমার আরেকটা বুলেট তোমার হার্টবিট থমকে দেবে। বারবার ছাড় পাবে এমনটা না। আজ এই সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তোমাকে পস্তাতে হবে বলে দিলাম। শীতল কোথায়? জানি না, ক্ষমতা থাকলে খুঁজে বের করো। শারাফাত চৌধুরী বাড়িতে এসে থমকে দাঁড়িয়ে আছেন। যখন ঘটনা ঠাউর করতে পারলেন তখন যত দ্রুত এসে পারেন দুজনকে সরিয়ে দিলেন। গিন্নিরা তখনও হাওয়া করে কাঁদছে। শারাফাত চৌধুরী করুণ দৃষ্টি তাকিয়ে আছেন। এই শিক্ষা দিয়েছেন ছেলেদের? সায়ন খারাপ, কিন্তু তার ভাষা কখনো এত খারাপ ছিল না। কিভাবে পারলো সে ছোট ভাইকে বিশ্রী গালিগালাজগুলো দিতে? আর শুদ্ধ কিভাবে পারলো ভাইয়ের বুকের উপর নল ঠেকাতে? সায়ন আগ্নেয়গিরি দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কিভাবে সবকিছু সামলাবে? সিমেন্টের মেঝেতে থেকে উঠালো সে। ওনার চোখে মুখে মুখ মুছিয়ে দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলো। এরপর বলল, দুজনকে না পারি একজনকে হলেও ফিরিয়ে আনবো, শুধু দোয়া করো আমার জন্য। একথা বলে সায়ন শার্টের বাহুতে চোখ মুখ মুছে বেরিয়ে গেল। শুদ্ধ দাঁড়ালো না, চলে গেল নিজের রুমে। বাকিরা যে যেখানে দাঁড়িয়ে ছিল অঝরে কাঁদতে লাগলো। তারপর সায়ন সেই যে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না। ছেলেটা একা কোথায় গেল এই নিয়ে সকলের চিন্তার শেষ নেই। তবে শুদ্ধের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে তার রুটিন মাফিক কাজে ব্যস্ত। তমোচ্ছন্ন ধরনী স্তব্ধপুরী অর্ধরাত্রি, ঘড়ির কাঁটা নিশ্চল রাত দুটোর মাঝামাঝি। এই অসময়ে চোখের সামনে বাঙালি উঁচ নিয়ে ভ্রু কুঁচকে বসে আছে আলিভিয়া, মুখে অতিরিক্ত বিরক্তের ছড়াছড়ি। এটা নাকি বাঙালিদের পছন্দের খাবার। খেতে মিষ্টি মিষ্টি, গোলাকৃতির, রং সোনালি আর মেলাফোড়া। টেস্ট যে আহামরি কিছু এমনটাও নয়। এটা দেখতে যেমন সাদামাটা তেমনি টেস্টটাও। তবে একটা কথা না বললেই নয়, এটা ভীষণ অয়েলি, অতিরিক্ত অয়েল চপচপ করছে উপরিভাগে, যা স্বাদের জন্য ক্ষতিকর। এমন অয়েলি ফুড কিভাবে কারো প্রিয় খাবার বোধগম্য হলো না তার? সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ডিশটার দিকে, পরক করলো তাকে। তারপর পেট ছড়িয়ে উঠে দাঁড়ালো। না, এটা খাওয়ার রিস্ক নেওয়া যাবে না। তাছাড়াও ছোট থেকে অয়েলি ফুড খেতে পছন্দ করে না সে, পারে না। ভদ্রতার খাতিরেও না। বাঙালিদের মতো লোক দেখানো ভদ্রতা তার রক্তে নেই। সে বরাবরই আপন মর্জিতে চলা মানুষ। সহজ ভাষায় বলতে গেলে প্রচন্ড একরোখা মনোভাবের। যেটা তার পছন্দ নয় কখনো মনের বিরুদ্ধে গিয়ে করে না, করতে পারে না। যেমন এক রাতে পেটে রাক্ষসের কিছু জানার ইচ্ছা থাকলেই পরের পন্থায় খোলা, শুধু বুদ্ধি থাকলেই হয়। সে ফোনে ডিশের ছবি তুলে গুগলে সার্চ করতে ডিশের নাম, ধাম, স্টেজ সহ সবকিছুই চলে এলো, রেসিপিও পেয়ে গেল সে। অয়েলি দেখে হয়তো ঘাটাঘাটি করলো না। তখন পানির বোতল হাতে ঘুমে ঢুলতে ঢুলতে লীরা উপস্থিত হলো। পরনে গোলাপি রঙের স্লিভলেস নাইটি। নাইটের গলা বড় হওয়ায় ক্লোজেট দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে। বরাবরই ভদ্রতা জ্ঞানে অভাব তার। অহংকার ঠাসা তার সর্বাঙ্গ। হাসতে হাসতে যাকে তাকে অপমান করতে এক চুলও ছাড় দেয় না। এসবের কারণেই কেউ তাকে দেখতে পারে না। এছাড়া আরও একটা মহৎ গুণের গুণান্বিত সে, তা হলো মারাত্মক লেভেলের পুরুষ ঘেঁষা মেয়ে সে। লীরা খালি বোতলের পানি ভরা ঘুরতে অলিভিয়াকে ডিশটা দেখতে তাচ্ছিল্য করে ইংরেজিতে জানালো, এটা বাংলাদেশ না মেলাপোয়া, মানে মালপোয়া। সুইটে ভরপুর, অতিরিক্ত অয়েলি। সন্ধ্যার দিকে একখানা বাঙালি মেয়ে বানিয়ে দিয়েছে। অন্যান্য বাঙালিরা মজা করে খেয়েছে। তাচ্ছিল্য সমেত এসব বলে বিড়বিড় করতে করতে স্থান ত্যাগ করলো সে। অলিভিয়ার এই কথা আর বাড়ালো না সে।
বাঙালির কালচার, ভাষা, পোশাক, পরিচ্ছদ, খাবার-দাবার নিয়ে কোনোভাবেই আগ্রহ ছিল না। যে জিনিস তার দৃষ্টি আকর্ষণ করে না সেটা গ্রহণ করে না। হোক সেটা অন্য কাছে আহামরি বিশেষ কিছু। লীরার কথা শুনে নয়, নিজের মসজিদে ডিশের ঢাকনা তুলে সেখান থেকে সরে এলো। এই নিয়ে বসে থাকতে হবে না। তার ধীরে ধীরে পেটের ক্ষুধার রাক্ষসগুলো ধরে চেটে উঠছে। রান্নাঘরতে কোথায় কি আছে সবটা তার নখদর্পণে, তাই কাউকে ডাকার প্রয়োজন হলো না। রান্নাঘরে চোখ বুলিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পছন্দসই ডিশ বানিয়ে প্লেটে সার্ভ করে নিল। সঙ্গে নিল জড়িবুটি দেওয়া টাটকা স্যালাড আর ব্যান্ডাস ফ্রুটস, এক ধরনের সুইট ফলের স্যুপ। তারপর সেগুলো ট্রেতে নিয়ে বাইরে এসে বসল। আশপাশের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। দেখে ভাবলো ভালোই হলো, কিছুক্ষণ এখানে সময় কাটানো যাবে। একাকী জিনিসটা আবার তাকে ভীষণভাবে আকৃষ্ট করে। নিজেকে নতুনভাবে চেনার সুযোগ পায় একাকিত্বের মাঝে। পুনরায় পেটের ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠতেই এসব অপ্রাসঙ্গিক ভাবনায় ছেদ ঘটল। ধীরে সুস্থে খাবার প্লেট হাতে তুলে মুখের খাবার পুড়তে আশেপাশে কারো কান্নার শব্দ ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল এক কিশোরী উদাস চোখে তাকিয়ে আছে দূরের আকাশের দিকে। দমকা সমীকরণে দাপটে তার নারীদেহ। পনিটেল পরা লম্বা অবাধ্য চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বিদ্রোহের বাতাসে। পরনের পোশাক উড়ছে অশান্তভাবে। মেয়েটাকে সে এর আগেও দেখেছে। প্রায় ২.৫ মাস ধরে সে ক্রুজে আছে। এখন কুইন অফ দ্য সি নামক বিশাল ক্রুজের করিডোরে বসে আছে মেয়েটি। তার কোলের উপরও খাবার ভর্তি প্লেট। ধীরে ধীরে স্ক্রু চলছে অশান্ত সমুদ্রের বুকে। বইছে বাতাস, কালো মেঘে ঢাকা তারহীন নিঃসঙ্গ তরঙ্গ। চাঁদগুলো লুকিয়েছে মেঘের অন্তরায়। আবহাওয়া বেশ ধীর শীতল। বোধহয় বৃষ্টি নামবে উত্তপ্ত পৃথিবীতে। উগ্র আবহাওয়ার লাগাম টানতে স্নিগ্ধ শীতল বর্ষণের ধারা। সে বসে থেকে ওই মেয়েটিকে দেখতে দেখতে খেতে লাগলো। এদিকে মেয়েটির খেয়াল নেই, সে মনে মনে অভিনন্দন জানাচ্ছে বৃষ্টির বাহক মেঘকে, যার তমোচ্ছন্ন রূপে স্পষ্ট বৃষ্টির আগমনী বার্তা। মজার ব্যাপার হলো, বৃষ্টির কথা ভাবতে না ভাবতে এক পরে সত্যি সত্যি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো আশ্রয় পড়ল উত্তাল সমুদ্রের বুকে। সমুদ্রেরও প্রশস্ত বুকে লেপে নিল বৃষ্টির এক একটি ফোঁটাকে। সঙ্গে ঝমঝমিয়ে ঝরা বাঁধা বৃষ্টি পুরোদমে ভিজিয়ে দিল মেয়েটাকে। ঠান্ডা বাতাসে কাঁপিয়ে তুলো তার নারীসত্তা এবং চিত্তে খেলে গেল অদ্ভুত সত্যতা। হঠাৎ ঝুম বৃষ্টিতে ভেজার কারণে স্পষ্ট হয়ে উঠল তার বাহুল্য লতানো ন্যায় দেহখানাও। ততক্ষণে মেয়েটি তার খাওয়া শেষ করে পাশে রেখেছে স্কিটারের এঁটো প্লেটগুলো এবং চামচটাও। কিছুক্ষণ থম মেরে বসে রইল, তারপর আকাশের দিকে তাকিয়ে হঠাৎ কান্না ভেজা কণ্ঠে বলল, পৃথিবী ভর্তি এত মানুষ, অথচ আপনাকে না জ্বালালে একদণ্ড শান্তি পাচ্ছি না। একটু কথা বলুন না শুদ্ধ ভাই, নয়তো ফিরে আসুন। কিভাবে বোঝায় আপনাকে অনুভূতিগুলো? আমার কষ্ট হচ্ছে, বুক জ্বালা করছে, ক্ষণে ক্ষণে দম আটকে আসছে। এ কেমন অত্যাচার, বলুন না। একথা বলে দুহাতে মুখ গুজে কেঁদে ফেলল সে। তার বুক ফাটা কান্নার সাক্ষী হলো সমুদ্রের অশান্ত ঢেউ, মেঘাচ্ছন্ন এই আকাশ, ঝুম বৃষ্টি আর আদরে বসে থাকা অলিভিয়া। মেয়েটি হঠাৎ উঠে দাঁড়ালো, চোখ মুখে এদিক ওদিক তাকাতেই দেখতে পেল মিষ্টি করে হাসলো। বিনিময়ে সেও হাসলো, হয়তোবা হাসতে চাইলো। হে লেডি, হোয়াটস ইউর নেম? মায়াভরা মুখে মেয়েটির মিষ্টি হেসে জবাব দিল, সুভানা চৌধুরী শীতল। এর পরপরই এটো প্লেট নিয়ে প্রশস্ত করলে সেখান থেকে। আর একটু কথা বলার ইচ্ছা থাকলেও মেয়ের ভাব দেখে মনে হলো পালিয়ে গেল। কানা দেখে ফেলায় হয়তো লজ্জা পেয়েছে বেচারি। ঘড়িতে এখন কটা বাজে কি জানে। মাঝ সমুদ্রে ঢাকায় আজানের শব্দ ভেসে আসছে না। ঘড়ির টং টং শব্দ জানান দেয় সময়ের ধারা। ধীরে ধীরে ভোরের আলো ফুটলো। অলস ভঙ্গিতে সূর্যটাও মাথাচাড়া দিয়ে উঠেছে। ডিউটি মেরিনার যে তার ডিউটি ছেড়ে ফিরে যাচ্ছে। পরক্ষণেই তার জায়গায় অন্যরা এসে দায়িত্ব বুঝে নিচ্ছে। রাত দিন পালাক্রমে দায়িত্ব কর্মরত থাকে নির্ধারিত পোশাক পরিহিত মেরিনাররা। বর্তমানে ক্রুজটা যাচ্ছে বার্সেলোন হয়ে স্পেনের দিকে। ওই বিশাল বহুল স্কুলের বাঙালি, ফিলিপিনো, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান, মিয়ানমার, চাইনিজ সব ধরনের মানুষ রয়েছে। ধরতে গেলে ৬ জাতির মোট ৫ ধর্মের ১০০ জনের মেরিনার টিম রয়েছে। যদিও মেরিনারদের সংখ্যা কম বেশি হয় স্ক্রুজের ধারণার ক্ষমতার উপর। আর এই স্ক্রুজের ছেলে ও মেয়ে উভয় মেরিনার কর্মরত। তারা কয়েকজন একের কাজে নিয়োজিত।
বৃষ্টির পরে মনোরঞ্জন অপরূপ সৌন্দর্যে সেজেছে নীলাম্বর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেগে উঠেছে শিপের মানুষ। তারা ব্যস্ত নিজ নিজ কর্মে। ততক্ষণে শীতল পোশাক বদলে চুল না মুছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। ভেজা চুলে পানিতে কম্বল ভিজে সব একাকার। এতক্ষণে বৃষ্টিতে ভেজার কারণে এখন আপনা আপনি বুঝে আসছে তার সমহীন চক্ষুদ্বয়। ঘোরবিহীন চরণে তালবিহিত ছন্দে নির্ধারিত নৃত্যে করছে রক্তবর্ণ আঁখি পল্লব। সে আর কিছু ভাবার অবকাশ পেল না, শুধু ধীরে ধীরে তলিয়ে গেল গ্রহীণ নিদ্রাবনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেরিনদের নাস্তা রেডি করেছে রেজাউল হক। উনি এই ক্রুজের প্রধান শেফ। ব্যস্ত হাতে যখন দুপুরে রান্নার সব আয়োজন করেছেন, তখন একজন মেরিনার উপস্থিত হলেও ওনার সঙ্গে চোখাচোখি হলো। উনি জানালেন, সকাল থেকে শীতলকে কোথাও দেখেনি, কাজের চাপে খোঁজ নিতে পারেননি। এই কথা শোনা মাত্র সে ছুটতে শুরু করলো। তাকে এভাবে ছুটতে দেখে রেজাউল হক ডাকলেন, এই রুয়ায়েব, খেয়ে যাও। ততক্ষণে রুবাইয়াত ছুটতে শুরু করেছে এক ভিআইপি কেবিনের দিকে। চোখে মুখে চিন্তার ছাপ। আশেপাশে তাকিয়ে সে কেবিনে প্রবেশ করে দেখে শীতল শুয়ে আছে। চোখ মুখ স্বাভাবিক তুলনায় একটু বেশি শুকনো। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর পড়ে যাচ্ছে। বিচলিত হয়ে সে আস্তে আস্তে ধীরে ধীরে ডাকলো, বনু, এই বনু, তাকা। ইস, এত জ্বর বাঁচালে কি করে? ডাক শুনে শীতল মিটমিট করে তাকিয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। শক্ত করে রুবাইবের হাত আঁকড়ে ধরল। রুবাব ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। যাবো তো সোনা, এই তো আর মাত্র কটা দিন, এরপর তুই আমি বাড়ি ফিরবো। কদিনের কথা বলতে বলতে ৫.৫টা মাস হয়ে গেছে। আমি থাকতে পারছি না আর, দম বন্ধ হয়ে আসছে আমার। দোহাই লাগে, আম্মুর কাছে নিয়ে চলো আমায়, আমার মন পুড়ে যাচ্ছে। আমার আম্মু ভালো নেই। যাবো পাখি, তাড়াতাড়ি যাবো দেখিস। ওর থেকে কিছু খেয়ে মেডিসিন খেয়ে নিবি। শীতল জবাব দিল না, শুধু রুবাইবের হাত আঁকড়ে ধরে অসহায় সুরে কাঁদতে থাকলো সে। কি করুন সেই কান্না? তার একটাই কথা, মায়ের কাছে যাব। শখ স্বর্ণ শীতল আপন বোন না হলেও জান দিয়ে ভালোবাসে রুবাব। বলা বাহুল্য, শীতলকে একটু বেশি ভালোবাসে। আর সে কোনো বোনের কানে সহ্য করতে পারে না। বোনরা কাঁদলে সেও কেঁদে ফেলে। এইরকম, এই যেমন এখন শীতলের কান্না দেখে তারও কপালে জলপট্টি দিতে দিতে সেও নীরবে কাঁদছে। সে ভাসমান জীবনে অভ্যস্ত, কিন্তু শীতল সেটা পারছে না। পারবেই বা কিভাবে? সে মুক্তপণে মাটিতে দাপিয়ে বেড়ানো এক প্রাণ, অথচ ৫ মাস ধরে ওয়ার্ল্ড ক্রুজ প্যাকেটের ভাসমান জীবন পার করছে। এই প্যাকেজ নেওয়া ছাড়া উপায় ছিল না, কারণ তাদেরও কিছু রুলস আছে, সেগুলো মানতে সে বাধ্য। তাছাড়া শীতল যে তার বোন, তা হাতে গোনা দু একজন ছাড়া কেউ জানে না। না জানানোর বিশেষ কারণ শীতলের সেফটি। প্রায় আধা ঘন্টা যাবৎ জলপট্টি দিতে দিতে জ্বর কিছুটা কমে এলো। জোর করে কিছু খাওয়ালে খেতে খেতে বমি করে দিল সে। রুবাব শীতলকে কুলি করে নিজেও পরিষ্কার হলো। কত কষ্ট করে মেডিসিন খাওয়ালো। তারপর চুপ করে শুয়ে থাকা শীতলের কপালে টিপ দিতে দিতে মজায় মজায় গল্প বলতে লাগলো। সেসব শুনতে শুনতে শীতল পুনরায় ঘুমে তলিয়ে গেল। আর রুবাব শীতলের দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। কত কি বলতে ইচ্ছে করলো, কিন্তু মনটা ভেঙে পড়বে বলে মনে মনে কথাগুলো চাপা দিয়ে রাখলো সে। আজ ৫ই মার্চ, রোজ মঙ্গলবার, স্বর্ণের ২৪তম জন্মদিন। চৌধুরী বাড়ি আজকাল এমনিতেই স্তব্ধ। আজ যেন একটু বেশি থমথমেসা। স্বর্ণের জন্মদিন পালন করার পছন্দ করতো না কখনোই, তাই ঘটা করে পালন করা হয়নি কখনো। এখন মেয়েটা নেই, তাহলে কাকে নিয়ে আনন্দ করবে? যার কপালে স্নেহমাখা চুমু এঁকে মন ভরে আয়ুর্বেদের দোয়া করবে, সেই তো নেই। মেয়ের কথা ভেবে সকাল থেকে সিমিত কাঁদছে। সীতারা ধমকেও কিছু খাওয়াতে পারেনি ওনাকে। সাআদাত চৌধুরীর কথাই বলতে পারছে না। নীরবে শুধু তাকিয়ে থাকে সহধর্মিণীর মুখের দিকে। তবে মনে মনে আজ খুব আফসোস করলেন, সিমিতের মতো কাঁদতে পারেন না তিনি। পারলে বুকের ভারটা অন্তত কম হতো। বাংলাদেশের ৬৪টা জেলায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছে তারা। ফ্লাইটে যাওয়ার সব পথ বন্ধ, তবুও খোঁজ মেলেনি। দেখতে দেখতে এতগুলো দিন পেরিয়ে গেছে। অনেকেই মুখের ওপর না বলে দিয়েছে, ইঙ্গিতে বোঝাইছে। তাহলে কি ফিরে আসবে না সে? থাকলে কি ফিরতো না? অ্যাক্সিডেন্ট কি আর বলে কয়ে আসে? তাছাড়া এখন যুগ খারাপ, মেয়েরা বাইরে সেফ নয়। এমনও তো হতে পারে রেপ করে কেউ মেরে পুঁতে দিয়েছে, নতুবা নদীর জলে ভাসিয়ে দিয়েছে। এমনই হয়েছে, না ধরলেও এমন ঘটনা তো আর প্রায়শই ঘটতেই থাকে। সন্তানদের নিয়ে মা বাবা যদি এসব শোনে তাহলে কেমন লাগে? ঠিক কতটা যন্ত্রণা হয় তারা শ্বাস ফেলতে পারে কি আদেও? না, পারে না। কিন্তু কেউ বোঝে না। সিতারা ছোট যাকে ধরে উঠে বসে পুনরায় বলল, একটু খা ছোট, সকালে না তোর মেডিসিন আছে? সিমিন অসহায় সুরে কাঁদছে। তার গলায়
একদম ভারী কান্না চেপে আছে। চৌধুরী নিবাস যেন স্তব্ধ। সিতারা নিজেকে সামলাতে না পেরে নিজেও কাঁদতে লাগলো। বেরিয়ে এলো, এ বাড়ির প্রত্যেকটা সন্তানকে ওনার আদর যত্ন বড় করেছে। কে নিজের রক্তের আর কে জায়ের এসবের তফাৎ করা হয়নি কখনো। মেয়ে দুটো নেই, বাড়িতে সব আলো নিভে গেছে। শীতলের অভিমান, রাগ, জেদ, ভাই বোনদের খুনসুটি নেই দেখে বড়রা মানতে পারে না এই পরিস্থিতি। খেতে শুতে এমনকি কিছু বলতে গেলেও কত স্মৃতি ভেসে ওঠে, কত গল্প, কত হাসি। কই সেসব? পুরনো কথা ভেসে ওঠে সবসময় সিতারার মনে। সিতারা কাঁদতে দেখে শুদ্ধ সিঁড়ি বেয়ে নেমে এলো। সেটা টেবিলের ওপর প্লেট দেখে বলল, খাইনি? আমাকে দাও। তোর উপর খুব রেগে আছে উনি। সামলে নিস বাবা। একথা শুনে শুদ্ধ মাঝে হেলে দেখা দিল না। সে খাবারের প্লেট নিয়ে সিমিতের রুমের দরজায় নক করলো। গলা খাকারি দিয়ে উপস্থিতের জানতে চাইলো, আসবো ছোট আম্মু? না, আমি কারো ছোট আম্মু না। কেউ যেন আমার রুমে না আসে। জানোই তো, কেউ কিছু বারণ করলে আমি সেটা জোর করে করি। তাই আজও ব্যতিক্রম কিছু হবে না। একথা বলতে বলে শুদ্ধ রুমে প্রবেশ করলো। তাকে দেখে সিমিত উঠে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। শীতলা এমন করে, মায়ের সবাই পেয়েছে কিনা। শুদ্ধ এক লম্বা ভাত নিয়ে সিমিতের মুখের সামনে এগিয়ে গিয়ে বলল, খাও। কেন এসেছিস? খুব মজা লাগছে না আমাকে কষ্ট পেতে দেখলে? সিমিত মুখ ফিরিয়ে টুকরো খেতে উঠল। সায়নের কথা শুনে আশাটুকু যেন প্রবেশ হয়েছে। সায়ন এমনি এমনি কিছু বলার ছেলে না, তার মানে শুদ্ধ কিছু একটা জানে। কি জানে? জানতে বারবার জিজ্ঞেস করো কিছু এই ছেলে বলছে না, মুখ খুলছে না তার কোনো মতেই। ওনার কষ্ট কি চোখে পড়ে না শুদ্ধের? তখন শুধু ওনার মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিল। স্বর্ণ শীতল একা তোমারই মেয়ে? আমার কেউ না? না, যদি কেউ হতো তাহলে বলতে ওরা কোথায় আছে, কেমন আছে। জানলে বলতাম। মিথ্যা বলছিস। আমার মন বলছে তুই সবকিছু জানিস। একথা বলে সিমিত শুদ্ধের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ শুদ্ধের আরেক হাত ওনার মাথার উপর রেখে বলল, তুই বলিস আমাদের তিন চায়ের কে তুই সমান ভালোবাসিস? তিনটায় তোর মা। তাহলে এখন এক মায়ের মাথায় হাত দিয়ে সত্যি করে বল, আমার শীতল কোথায়? সে কি বেঁচে আছে? আছে। বেঁচে আছে? হুম। কোথায় আছে বল না বাপ। আমাকে ছাড়া ভালো আছে ও? ওর কি আমার কথা মনে পড়ে না? ও তো কোনোদিন আমাকে ছাড়া এক রাতই থাকতে পারে না। কিভাবে আছে আমার মেয়েটা আমাকে ছাড়া? আমাকে নিয়ে চল না ওর কাছে। খাও। বলে শুধু ওনার মুখে লোকমা তুলে দিল। ভাত মুখে নিয়ে উনি অঝরে কাঁদতে লাগলো। খাবারের প্লেটে রুই মাছের পেটি দেখে বুকটা ভেঙে এলো। স্বর্ণ ভীষণ পছন্দ করে এই রুই মাছের পেটি। মেয়ে নেই, অথচ মা হয়ে এই খাবার গলা দিয়ে নামবে কিভাবে তার? মাছ যে গলায় আটকে আসছে। কবে ফিরবে ওরা? কবে ওদের বুকে জড়িয়ে কোলবুক ঠান্ডা করবে সে? কবে নিজের হাতে কলিজার টুকরো দুটো মুখে খাবার তুলে দিবে সে? এসব ভেবে কাঁদতে কাঁদতে ওনার গলায় ভাত আটকে গেল। শুধু মুখে পানি গ্লাস ধরল, কিছুটা পানি পান করে বলল, স্বর্ণ, খোঁজ পাইনি এখনো। খাও নয়তো একটা কথা বলবো না। একথা বলে শুদ্ধ অনেক ভুলে ভালিয়ে তাকে খাওয়াতে সক্ষম হলো। আজকে দেখি দেরি হয়ে গেছে অনেক। কার্যালয়ে যেতে হবে। সে সময় হবে। দেখে উঠে দরজার কাছে অবধি যেতেই সিমিত পিছনের দিকে দৃষ্টি রেখেই বলে উঠল, কেউ কাউকে ভালোবাসলে দূরে সরিয়ে রাখতে পারে? এই কথা কর্ণগহ্বরে পৌঁছাতে শুদ্ধের পা দাঁড়িয়ে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো শুধু। সিমিতের কথার মানে বুঝতে বাকি নেই তার। সেও জানে সিমিত অনেক আগে থেকে আন্দাজ করেছিল তার আর শীতলের সম্পর্কের ব্যাপারে। আরো স্পষ্ট হয়েছে শখের গায়ে হলুদের দিন শীতলের কিছু কথা শুনে। বিশেষ করে তাকে দেখা মাত্রই বলা, আমার মুডি সায়েন্টিস্ট। যদিও শীতল আসতে বলতে গিয়েও জোরে বলে ফেলেছিল, কিন্তু সেটা সিমিনের কান এড়ায় না। কথায় কথায় বাড়ে, হাতেও বাড়ে, এবং বিধাতা সেসব কথা বলে দেয়। শুধু সাবধানে থাকতে বলে রুম থেকে বেরিয়ে গিয়েছিলেন সিতারা। সিতারাকে এখনো বসে থাকতে দেখে মেডিসিন নিতে বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল তিনি। সিতারা ছেলের যাওয়ার দিকে তাকে বিবে করে বলল, আল্লাহ যেন তার ধৈর্য শক্তি আরো বাড়িয়ে দেয়। সায়নের যাওয়ার পর সারাফাত চৌধুরী রুম থেকে বের হয়নি। উনি এখনো মানতে পারছে না ছেলেদের অধঃপতন। কয়েকদিন নিজের ঘরবন্দি রেখে আজ গেছেন অফিসে। মাস্টার যেন আরো মিইয়ে গেছে। এদিকে সবাই কাঁদছে দেখে সাম্য সৃজনের মনটা ভীষণ খারাপ। শীতল আপুটাকেও হারিয়ে গেছে যেন তাদের মধ্যে থেকে। অন্তত সে থাকলে কিছু একটা করে সবার মন ভালো করে রাখতো।
শখ আপু সে কবে বিয়ে করে বিদেশে চলে গেছে, ফোন দিলে কাটে। বড় বোনকে কাঁদতে দেখলে ভালো লাগে না তাদের। এখন তারা এসেছে স্বর্ণের রুমে। হাতে ছোট একটি কাপ কেক, কেকের মাঝখানে মোমবাতি, মোমবাতির পাশে চকোবিন দিয়ে লেখা আপু। কেক আনার কথা বড়দের বলার সাহস হয়নি তাদের, এজন্য ছোটকে কিনেছে। কিন্তু আপু নেই, কেকটা কাটবে কে, মোমবাতিতে ফু দেবে কে? নিজেদের করা প্রশ্নের উত্তর না পেয়ে স্বর্ণের ছবির সামনে কেকটা রাখলো, তারপর চুপ করে বসে রইল। নিজেরাও কার্টুনে মোমবাতি নেভালো না, তবে জ্বলন্ত মোমবাতির দিকে তাকিয়ে বলল, ফিরে এসো আপু, প্লিজ ফিরে এসো, খুব মিস করছি তোমায়। কথা বলে ধারাবাঁধা জীবনের কোনো কিছুই স্থায়ী থাকে না, সবকিছু সময় টানে চলে যায় নিজ মর্জিতে। কিন্তু কিছু কিছু বিশেষ মুহূর্ত থাকে, তারা থামে না, আবার এগোয়ও না, শুধু চিরস্থায়ী হয়ে জমে থাকে বুকের গহীনে, নীরবে, নিঃশব্দে। রুবাবার শীতলের স্কুলে আসার প্রায় ৬ মাস হতে চলল। ৬ মাসে শুধু তারাই জানে দিনগুলো কিভাবে কাটিয়েছে, কিংবা কেমন গেছে এক একটি দিন, ক্ষণ, মাস। রোজকার মতো আজও রুবাবের দিনটা শুরু হলো বিশেষ কারো নাম্বারের কল দিয়ে। কিন্তু কল যাওয়ার মাত্রই শুনতে হলো সে তিক্ত বাণী, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইটস কারেন্ট সুইচ অফ, প্লিজ ট্রাই এগেইন লেটার। ফোনের দিকে তাকিয়ে শুধু মলিন হাসল সে। অনেকদিন ঐশ্বর্যের সাথে কথা হয়নি, দেশ ছাড়ার সময় দেখা হয়নি, আদৌ কখনো পাবে কিনা তাও জানে না। অদ্ভুত এক গোমা ছেলে, এলোমেলো হয়ে গেছে তাদের সবার জীবন। স্বর্ণকে হারিয়ে সায়ন যেন জীবন্ত লাশ, শীতলকে সরিয়ে শুদ্ধ পাল্টে ফেলেছে নিজের ভবিষ্যৎ। পা বাড়িয়েছে অনির্দিষ্টর দিকে, জেনে বুঝে আগুন নিয়ে খেলছে দেখে কেউ তাকে থামাতে পারে না। সে এখনো নিজের সিদ্ধান্তে অটল। এদিকে ঐশ্বর্য তার জন্য ধরা দিয়েছে ঈগলের কাছে। ঈগল তাকে কোথায় রেখেছে, কেমন রেখেছে তাও জানে না, অথচ সবকিছু এক সূত্রে গাঁথা, এক একটা জটিল ধাঁধা। একটা কিন্তু এর সমীকরণ দৃশ্যমান, অথচ মিলছে না কোনো কিছুই। রুবাব এই স্কুলের ক্যাপ্টেন বিধায় তার ঘাড়ে অনেক দায়িত্ব। দায়িত্ব সামলে শীতলের দিকে খেয়াল রাখতে হয় তাকে। আগের শীতল হলে একটু কষ্ট হতো, কিন্তু এই শীতল একদমই ঠান্ডা। চুপ করে বসে থাকে, নতুবা সমুদ্রের জলের দিকে তাকিয়ে থাকে। কি এত ভাবে কে জানে। কিছুক্ষণ আগে দুই ভাই বোন একসাথে খেয়ে কেবিনের দিকে যাচ্ছিল। অলিভিয়া নামের মেয়েটি হঠাৎ শীতলকে ডাকলো, গল্প করার আর্জি জানালো। মুখ ফুটে কেউ কয় কথা বললে কি আর কখনো ফেরানো যায়? তা শীতল এক পলক তার দিকে তাকিয়ে নির্দিষ্ট একটি জায়গায় বসলো। অলিভিয়া কিছু জিজ্ঞেস করলে শান্ত সুরে বলছে। হঠাৎ রুবাব এর ডাক পড়ায় সে চট করে অন্যদিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ওইখানে থাক, আসছি আমি। চেঁচানো শুনে শীতল তাকিয়ে বুঝলো তাকে কথাটা বলা হয়েছে, তবে বাংলায় বলায় অলিভিয়া বুঝলো না কিছুই। বেশ কিছুক্ষণ গল্প করে লীলার ডাক শুনে অলিভিয়া বিরক্ত মুখে উঠে চলে গেল। লীলা পছন্দ করছে না শীতলের সাথে কথা বলা, সে আবার বাঙালিদের দেখতে পারে না। তবে শীতল একাই বসে রইল, আকাশ দেখলো, দলে দলে পাখি উড়ে যাওয়া দেখলো, সমুদ্রের নানা মাছ দেখলো, তবে তখনও মাথায় ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছিল একটি নাম, শোয়েব শুদ্ধ, যাকে মন দিয়েছিল, দখল করতে চেয়েছিল একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে। কিন্তু সেই পুরুষ নাকি বদলে গেছে, এখন নাকি রাজপথ কাঁপাচ্ছে একটি নাম, শোয়েব শুদ্ধ, যার ভাষণে আগুন, কথায় প্রতিশ্রুতি, দৃঢ়তা, চোখে স্বপ্ন, এক নতুন দেশ, এক নতুন সকাল, যার ছায়ায় শীতল খুঁজে পেয়েছিল তীব্র ভালোবাসা ও আদর্শের নির্ভরতা। গড়ছিল একসাথে পথ চলার তীব্র বাসনা, নীরব চোখের চাহনিতে বুঝিয়েছিল, তুই আমার সঞ্জীবনী ফুল, তুই আমার। অথচ সেই ক্ষমতার মোহে তাকে ফেলে রেখে চলে গেছে কুইন অব দ্য সি নামের এই বিলাসবহুল ক্রুজে। উপহার দিয়ে গেছে এক ভাসমান জীবন, রেখে গেছে শুধু স্মৃতির বিষ। তবু এক অবুঝ মন প্রতিবার প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিফলিত শব্দের মতো ফিরে ফিরে আসছে, বলে ওঠে সেই নাম, শোয়েব শুদ্ধ। কতটা বেহায়া সে ভাবা যায়, কিন্তু এতটা বেহায়া সে কবে হলো? মনে মনে এসব ভেবে দু হাতে মুখ ঢেকে ফেলল। বেহায়া অশ্রুটা ঝরে পড়ছে গাল বেয়ে। জান বাচ্চা। হঠাৎ চিরপরিচিত ডাক শুনে শীতল তড়িঘড়ি করে ঘুরে তাকালো। তার চোখে তখনও অশ্রু ভেজা, জলে ডোবা। ঝাপসা চোখ দুটো তাকিয়ে দেখলো তার থেকে প্রথমে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা সায়ন দাঁড়িয়ে আছে। কিন্তু এই অবস্থা কেন তার? তার শায়ন ভাই তো সবসময় পরিপাটি থাকে, তবে আজকে এই বেশ, এই চেহারা, এই হাল কেন? শায়নকে দেখে শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল সে। বুঝতে সময় লাগলো না স্বপ্ন নাকি সত্যি। যখন রুবাবকে হাসিমুখে তাকিয়ে থাকতে দেখলো, তখন বুঝলো তার ভাইয়া সত্যি তাকে নিয়ে যেতে এসেছে, মুক্তির সময় এসেছে।
বাড়ি ফেরার মুহূর্ত এসেছে। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠিক তবেই চোখের পানি বাদ মানছে না তার। অঝোর ধারায় ঝরছে অশ্রুফোঁটা। বোন কিভাবে কাঁদতে দেখে শায়ন দ্রুত এসে বুকে আগলে নিল তাকে। এবার সে তার হাউমাউ করে কেঁদে ধরল ভাইয়ের ভরসার হাত। এতদিন কতবার টেকেছে হিসাব নেই তার। যখন চিৎকার করে বলতো, "সায়ন ভাই কোথায় তুমি? এসে নিয়ে যাও আমাকে। তোমার এ বোন আর ভালো নেই ভাইয়া। এবার এসে দেখে যাও অন্তত।" আজ প্রায় ৬ মাস পর সায়নকে পেয়ে শীতল গড়গড়াতে লাগলো মনের সব কথা। মন পোড়ানোর অভিযোগ জানাতে ভুলল না সে। "তোমার ভাই আমাকে ভালোবাসেনি ভাইয়া। একটু ভালোবাসেনি। ও আমাকে মিথ্যা বলেছে, ভুল বুঝিয়েছে, ফাঁকি দিয়ে এখানে রেখে চলে গেছে। একবারও ভাবেনি আমি কিভাবে থাকবো, তাকে ছাড়া কিভাবে বাঁচবো। কাঁদে না বোন, আমি এসে গেছি না? দেখবি সব ঠিক হয়ে যাবে।" কিচ্ছু, কিচ্ছু ঠিক হবে না। ও লোভী হয়ে গেছে। ক্ষমতার লোভ ওকে পেয়ে বসেছে। আমি চাই না ওই পুরুষকে। আমি আমার সায়েন্টিস্টকে চাই। আমি সায়েন্টিস্ট ভালোবেসেছি। আমার সায়েন্টিস্টকে তুমি এনে দাও। বাড়ি গিয়ে তোর সায়েন্টিস্টকে তুই বুঝে নিবি। আর ছাড় দিলে হবে না। ওর ক্ষমতা এবার ওর পিঠের উপর দিব। মেয়র হয়েছে না? মেয়রগিরি ছোটাবো এবার। কত বড় সাহস এত দূরে ফেলে রেখে যাচ্ছে তোকে? হুম? বাড়ি যাই, গিয়ে যদি ওর পা না ভাঙি তো আমিও শীতলের ভাই না। এসব বলতে বলতে সায়ন শীতলের মাথার উপর এক হাত রেখে তাকালো রুবাবের দিকে। হাসছে রুবাব, অথচ চোখে জল চিকচিক করছে। সায়ন ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। আর কাঁদিস না পাখি। ওরা ভাই বোন জন্মেছে। আমাদের ভাই বোনের ভালোবাসা পায়ে ঠেলেছে। আর একজন আমাকে বুড়ো আঙুল দেখিয়ে কোথায় হারিয়ে গেছে। তাতে কি? আমি কি মরে গেছি? মরিনি তো। মানে আপু কোথায় গেছে? বেখেয়ালে এই একটা কথা বলে সায়ন ফেঁসে গেছে। কারণ শীতলখালী শুদ্ধের মেয়র হওয়ার কথা জানতো, বাকি ঘটনার রূপ জানায়নি তাকে। কারণ শুদ্ধ বারণ করেছিল। এদিকে শীতল না জেনে ছাড়ছে না। অগত্যা তাকে পাশে বসিয়ে সায়ন পুরো ঘটনা জানালো। সব শুনে শীতলের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সেও নেই, আপুও নেই। তার মায়ের অবস্থা তাহলে কি? ভাবতেই কলিজা কেঁপে উঠল তার। সে অসহায় কণ্ঠে বলল, "আমাকে আম্মুর কাছে নিয়ে চলো ভাইয়া। আমি আম্মুর কাছে যাব।" "না।" "কেন?" "তুই যদি আমার দুটো কথা রাখিস তাহলে নিয়ে যাব। নয়তো রেখে যাব আবার।" "কি করতে হবে?" "সব করব আমি। যা বলবে তাই করব।" "প্রমিস?" "প্রমিস। বাড়ি গিয়ে তোর প্রধান কাজ হবে বাড়ি মাতিয়ে রাখা, ঠিক আগের মতো। কিভাবে কি করবি তুই জানিস। আর দ্বিতীয়, তোদের দুটোকে নিয়ে আমি যা সিদ্ধান্ত নিব মুখ বুজে মেনে নিতে হবে। যদি এই দুটো কাজ করতে পারিস তাহলে নিয়ে যাব, নতুবা না।" "পারবো। কিন্তু কবে বাড়ি যাব?" "আগামীকাল।" তারপর অনেকদিন পর আরেক ভাইকে পেয়ে শীতলের মাঝে একটা পরিবর্তন দেখা গেল। অলিভিয়া, লিরা, মিকু, রেজাউল হকসহ যাদের চিনত সবার কাছে সায়নের পরিচয় করিয়ে দিল। ৩ ভাই বোন খেতে বসে নীরবে কিছুক্ষণ কাঁদল। বুক ফেটে যাচ্ছে, অথচ কেউ কারো ব্যথা অনুভবে নিতে নারাজ। যেন একজনের কষ্টে আরেকজন ভেঙে না পড়ে। সায়নকে পেয়ে শীতল আর এক পা নড়াল না। শুদ্ধ একবার ফাঁকি দিয়ে রেখে পালিয়ে গেছে। সায়নকে পালাতে দেবে না সে। দিন পেরিয়ে বেলা ডুবলো, সন্ধ্যা নামলো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিলাসবহুল স্ক্রুজ আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে গেল। লাক্সারিয়াস স্ক্রুজ পিচ ৫ তারকা হোস্টেলের মতো। কি নেই এতে? ভিআইপি রুম, মল স্কুইজ, রেস্টুরেন্টস ও বাফে, পুল, স্পা, জিম, লাইভ শো, সিনেমা, নাইট ক্লাব, কিডস জোন, গেমস রুম, সব মেডিকেল ও কর্নি সেলফ সার্ভিস, এক্সট্রামস ট্যুরস, প্ল্যানিং, হেলিপ্যাড সেবা। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার ডুবে গেল ধরণীতে। তারা ৩ ভাই বোন এখন বসে বসে স্ক্রুজের ডেকের উপরে আছে। সায়নের কাঁধে মাথা রেখে চুপটি করে বসে আছে শীতল। হঠাৎ মাথা তুলে রুবাইবের হাতে নিজের হাতে মুঠো নিয়ে বলল, "আমি কিন্তু তোমাকে রেখে যাব না। ছুটি নেবা নাকি চাকরি ছাড়বা তুমি ভালো জানো। ভাসমান জীবন মোটেও সুখের না। আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব বলে দিলাম। তা হয় না। তোরা যা, আমি খুব তাড়াতাড়ি ফিরবো।" "না।" জেদ করে না পাখি। "ওয়াদা করেছি তো, সত্যিই ফিরবো।" একথা বলে সে শাহিনকে বলল, "এলে যখন কিছুদিন ঘুরে যাও। বুকের ভেতর আগ্নেয়গিরি নিয়ে কি ঘুরে আর শান্তি পাওয়া যায়?" "ইয়াসির কোথায়? তার কোনো খোঁজ পেয়েছ?" "দেশেই আছে, তবে তার কাছেও স্মরণে নেই। বাংলাদেশের কোথাও সে নেই। তোদের বোন আমার কলিজা পোড়াতে অদৃশ্য হয়েছে, অথচ সে ভালো করেই জানে তাকে ছাড়া আমি অচল।" শীতল রুবাবকে কেউ কোনো কথা বলল না। বুক পোড়া কষ্টে ভাই বোন চুপ করে তাকিয়ে রইল অশান্ত ঢেউয়ের দিকে।
কি আশ্চর্য! সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, অথচ বুকের তোলপাড় দেখা যাচ্ছে না কেন? সেই ঢেউ কম সর্বনাশ নাকি? বুক-পাঁজর তো ঠিকই ভাঙছে প্রতিনিয়ত। স্বর্ণ আর ঐশ্বর্যের খোঁজ না পাওয়া অবধি শান্তি নেই কারো। পরদিন সকালে সায়নার শীতলে যাওয়ার ব্যবস্থা করে দিল রুবাব। তারা যেহেতু মাঝ সমুদ্রে, তাই বোটে করে তীরে যাওয়ার সম্ভাবনা হবে না। এটা রিস্ক হয়ে যাবে। বোনকে নিয়ে কেউই রিস্ক নিতে চায় না। সেই অর্থে চিন্তা না করে বিশাল অ্যামাউন্ট খরচ করে হেলিকপ্টার এভারগ্লেডসে যাওয়ার সিদ্ধান্ত নিল। রুবাব নিজেই স্ক্রুজ ক্যাপ্টেন বিধায় সোর্স পাঠাতে নিকটবর্তী একটা দেশে রেস্কিউ ইন্টেলতে তাদের কোনো সমস্যা হলো না। রেস্কিউড ইউনিট হেলিকপ্টার নিয়ে এসে জাহাজের উপর ভাসমান অবস্থায় থাকলো। তারপর ওয়েজিং মেথড করে হেলিকপ্টারে উঠল। বিদায়বেলা রুবাবের মুখ দেখে শীতল আরেক দফা কাঁদল। তাকে কাঁদতে দেখে রুবাব মলিন হেসে হাত নাড়িয়ে শেষ বিদায় জানালো ভাই বোনকে। আর নিজেকে সান্ত্বনা দিল, এই তো আর একটা মাস, তারপর সেও দেশে ফিরবে। ব্যক্তিগত অফিস রুমে বসে একের পর এক ফাইলে বসে শুদ্ধ। এগুলো নগর উন্নয়নের জন্য কিছু বাজেটের ফাইল। তার একটা সিগনেচারের জন্য কাজগুলো শুধু আটকে আছে। আজকে আবার ৩২ নং ওয়ার্ল্ডে যাবে। অভিযোগ বক্সে নাকি সেখানকার মানুষ অনেক অভিযোগ এসেছে। তাদের একটা দাবি, নিউ ইয়র্কের সরাসরি সমস্যাগুলো জানাতে চায়। একথা শুনে শুদ্ধ জানিয়েছে বিকেলের দিকে নাকি যাবে সেখানে। আর কিছুক্ষণ পর যাবে জনসভায়। সেখানে ভাষণ দিতে হবে। রাজনৈতিক মিটিং আছে সন্ধ্যার পরে। বাজেট ফাঁস নিয়ে যাদেরকে ধরা হয়েছিল তাদের থেকে আরও ২ জন লোকের নাম বেরিয়েছে। সেও সবটাকে উপযুক্ত শাস্তি টুকে দিয়েছে। সুখের আশা দেখিয়ে ২ নাম্বারই কাজ করে। আর জেলে ঢুকে সুখ কর। এদিকে আজমল অনেকক্ষণ ধরে উসখুস করছে একটা কথা বলার জন্য। বোধহয় সাহস কুলাচ্ছে না। শুধু বুঝেও কিছু বলছে না, কারণ সে জানে আজমল কি বলতে চাইছে। বেশ কয়েকটা ফাইল সিগনেচার করা হয়ে গেলে সে বাইরে যাবে। একথা আজমলও জানে, তাই সাহস করে বলেই ফেলল, শাহরিয়ার ভাই দেশে আইব কবে ভাই? বলেছি না অফিসিয়াল টাইমে ভদ্রভাবে কথা বলতে। এখানে তো কেউ নাই। না থাকুক, তবুও মেয়রের সহকারীর মুখের ভাষা ভদ্র হওয়া আবশ্যক। আর ভাইয়ের খোঁজ কেন? না মানে এমনি। এমনি বলে কিছুই নেই, কারণ ছাড়া কেউ কারো খোঁজ করে না। শাহরিয়ার ভাইরে খুব মিস করছি তাই। করাই স্বাভাবিক, দুজনেই গালিখোর কি না? এখন তো গালি দেওয়া হয় না ঠিকঠাক, পেটে সমস্যা করে নিশ্চয়ই। একথা শুনে আজমল দাঁত বের করে হাসলো। তারপর বলল, কে বলল দেয় না মানে? মনে মনে দেয়। সিগারেটখোর যেমন সিগারেট ছাড়া চলতে পারে না, তেমনি গালিখোরও গালি ছাড়া চলতে পারে না ভাই। আমরা ভদ্র মানুষের গালি দেই না। যারা যেটার যোগ্য আমরা তাদেরকেই সেটাই গালি দেয়া থাকি। পুণ্যের কাজ করেন। এজন্য সরকারকে বলে আপনাদেরকে নোবেল পুরস্কারের ব্যবস্থা করে দিব ভাবছি। একথা শুনে আজমল মুখ টিপে হাসল। শুধু অন্য ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল, আমার সহকারী, অথচ টান বেশি আমার ভাইয়ের প্রতি। ব্যাপারটা বেশ দৃষ্টিকটু। এজন্য একটা পানিশমেন্ট পাওয়া হয়েছে তোমার। শাহরিয়ার ভাইয়ের লগে অনেকদিন ধইরা আছি তো তাই। তো সত্যি কথা হইল গিয়া, আপনি আমার ডর করে। আপনি আমারে থেকেও বড় খেলোয়াড়। দেখান এক করেন আর এক। যখন যা করেন কেউ কল্পনা করতে পারে না। সেদিন ২ ভাই মারামারি করলেন, তারপর নিজেরাই ভাইরে সেফটি দিয়া দেশের বাইরে পাঠাইলেন। তখন মারামারি করলেন কেন? কাউকে দেখানোর জন্য। কারে ভাই? আমাদের ড্রয়িং রুমে আবার সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড হয়। এর আগেও এখান থেকে কয়েকটা ক্যামেরা সরিয়েছি আমি, কিন্তু আবার কেউ রেখেছে। কে রাখে ধরা অবধি অভিনয় চালাতে হবে তো নাকি? একথা শুনে আজমল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কারণ চৌধুরী বাড়ির বাইরের লোকেরা যাতায়াত নেই। তাহলে কে রাখবে ক্যামেরা? সেটা রেখেছে কে? তাহলে কি ঘরেও শত্রু আছে? মনে মনে এসব ভেবে সে ফাইল হাতে নিয়ে বেরিয়ে গেল। গুরুত্বপূর্ণ ফাইল বিদায় নিজেরই সবটা হাতে হাতে দিয়ে আসতে হয়। শুধু ফোনে কথা বলতে বলতে বের হচ্ছে। কথার ধারণায় বোঝা যাচ্ছে এবং বুঝতে বাকি নেই সে কোথায় যাবে। শুধু ততক্ষণে লিফটে করে ৪ তলার কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল। সেও ফাইল নিয়ে পেছন পেছন ছুটল। আজকে সবাই মেয়র, ওয়ার্ল্ড কাউন্সিলর, প্রধান কৌশলী, নাগর পরিকল্পনাস্থল, স্বাস্থ্য বর্জ্য ও ট্রাফিক বিভাগের প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে। মেয়র উপস্থিত হওয়াতেই শুরু হলো উন্নয়ন পরিকল্পনার বাজেট আলোচনা, নাগরিক সমস্যা ও সমাধান, নানান নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ। কিছু কিছু জটিল ব্যাপারে কথা বলার জন্য আচর স্ক্রিপ্ট এগিয়ে দিল
এবং নিল না শুদ্ধ। তার ওপর সাজানো গোছানো কথাগুলো দেখা খুবই বেমানান। যা বলার বলবে সে সরাসরি। বেরেনার মুখের স্পষ্টভাষী বলে যথেষ্ট। সভা শেষ হতে হতে লাঞ্চ টাইম হয়ে গেল। লাঞ্চ করতে বসে জরুরি কল্পিতে শুদ্ধকে উঠতে হলো। আজমলকে এদিকটা সামলাতে দিয়ে সে গেল রাত চত্বর নামের এক জায়গায়। সেখানে দলের কিছু ছেলেপুলে তার জন্য দাঁড়িয়ে আছে। শুদ্ধ অন্য গাড়িতে, অন্য বেশে মুখে মাস্ক লাগিয়ে এগিয়ে গেল ডাল মিলের কারখানায়। কারখানার একটি রুমে একজনকে হাত পা বাঁধা অবস্থায় রাখা। শুদ্ধ ঠিক তার কাছে গিয়ে বুকে বরাবর লাথি বসাতেই সেই মানুষটার মুখ থুবড়ে উল্টে পড়ল। ছেলেরা তাকে ধরে উঠিয়ে বলল, ভাই এ শালা আপনার ৩ বোনকে পিক নিয়ে নোটস বানিয়েছে। বাদ যায়নি আপনার মা চাচিও। তোরা জানলি কিভাবে? ওর ল্যাপটপে একটা ফাইলে সেভ করা ছিল। ওপেন করে মুখ দেখে সেভাবেই রেখে দিয়েছি। শুদ্ধ এবার তাকালো যুবকটির দিকে। মায়ের আঘাতে আসল চেহারা যেন চেনা মুশকিল। সে এবার ছেলেটার সামনে বসে বলল, তুই নাকি আমাকে ভয় পাস না। ঘটনা কি সত্যি নাকি? চল, ভয় কাকে বলে আজ তোকে বোঝাই। একথা বলে সে কালো শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, ঘাম ঝরিয়ে তোকে মেরে এনার্জি লস করার বোকামির কাজ আমি করব না। তবে চল আজ তোকে নতুন কিছুর সাথে পরিচয় করায়। তুইও মজা পাবি আর আমিও। একথা বলে ইয়া বড় মোটা একটা সিরিঞ্জ মেডিসিন নিল। তারপর সে যুবকের শরীরে বিভিন্ন জায়গায় সূচ ফোটালো। সঙ্গে শেষে সে জায়গাগুলো লাল হয়ে উঠল। শরীরের রক্ত যেন টগবগ করে ফুটছে। সেই সাথে গায়ের মাংস যেন উল্টে বাইরে বেরিয়ে আসছে। সঙ্গে অসহনশীল জ্বালা পোড়া। চেয়ারে বসা অবস্থায় শুধু দেখলো মানুষটা ছটফটানি। তার মনে হলো কম হয়ে গেছে, অন্য কিছু করা দরকার। ভয় নাকি লাগে না? কেন লাগে না? লাগার কি না দেখার দরকার আছে? সে এবার কাচের গুঁড়ো আর লবণ একসাথে মিশিয়ে ছেলেটার সারা গায়ে ছিটিয়ে দিল। বাঁধা লোকটি এবার যেন মনোযন্ত্রণা টের পেল। চেয়ারে বসে থাকা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। গলাতে লাগলো শতবার। বরং সে অতি ঠান্ডা কণ্ঠে বলল, ভাবলি কি করে গায়ে হলুদের রাতে এক বোনকে রিজেক্ট করে অন্য বোনকে চাইলে আমরা রাজি হয়ে যাব? তোর কলিজা কত বড়? তুই আমার কলিজায় থাবা মারিস? আমার এক বোন তোর নামে মেহেদি দিয়ে হাত সাজিয়েছে, আর তুই মনে মনে বাসনা করেছিস তারই ছোট বোনকে বাসরে তোলার। খুব পছন্দ চৌধুরীর ছোট কন্যাকে। কিন্তু কথা ভাবার আগে আমার নামটা স্মরণ হলো না তোর? মনে হলো না আমার বোনরা তোর জন্য সামনে কষ্ট পেলে আমি আজরাইল হয়ে তোর সামনে এসে দাঁড়াতে পারি? এই কথা বলে শুধু একটা ছেলের দিকে তাকাতেই কারেন্টের শক লাগলো আহনাফের দোকানে লতিতে। থরথরে কাঁপতে লাগলো আহনাফের সারা দেহ। এক পর্যায়ে কান নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। সুদের হাতের এসে থামিয়ে দিল। বলল, তোকে ঘুড়ির মতো উঠতে দিয়েছিলাম ঠিকই, তবে লাটাই ছিল আমার হাতে। সবাই নামেই জানতো আমার বোনের বর আহনাফ, অথচ বোনকে তুলে দিয়েছি আমার আরেক ছায়ার পাতে, যে হাসতে হাসতেও মরতে পারবে আমার বোনের জন্য। এবং তার সাথে বিয়ে করা আগেই ঠিক করে রেখেছিলাম। তবুও কাউকে বুঝতে দেইনি। কেন বলতো? কারণ তোকে খেলিয়ে দেশে আনা খুব জরুরি ছিল। তাহলে খোকাবাবু, এখন থেকে মৃত্যুর প্রহর গুনতে থাক। মনে রাখিস, তোর আয়ু ততক্ষণ যতক্ষণে চৌধুরীদের ছোট কন্যা বাড়ির চৌখাটে পা রাখছে। আমার পাখি আমার খাঁচাতে ঢোকা মাত্রই তুই শেষ।